সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিলেতের আলাপ এই অনুষ্ঠানে। আপনারা জানেন যে এনটিভি ইউরোপ সবসময় আপনাদের মনের কথা বলে এবং সবসময় বিলেতের আলাপ অনুষ্ঠানে এমন একজনকে নিয়ে আমরা হাজির হই যেখানে সাধারণ মানুষের তার প্রতি আগ্রহ আছে এবং তিনি একজন বিশেষ ব্যক্তি, বিশেষভাবে বাঙালি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত মুখ এবং যিনি বাঙালিদের জন্যে, বাংলাদেশিদের জন্যে অনেক বেশি সময় তিনি দেন তাদের উন্নয়নের জন্য, তাদের বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধার জন্য। আজকে আমরা ঠিক তেমনই একজন ব্যক্তিকে আমরা পেয়েছি যিনি এসেছেন সুদূর ইউনাইটেড স্টেটস অব আমেরিকা থেকে এসেছেন। তিনি আর কেউ নন, জনাব রাজু মহাজন, অ্যাটর্নি রাজু মহাজন। তিনি রাজু লয়ার প্রিন্সিপাল অ্যাটর্নি। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। আপনার মাধ্যমে এনটিভি ইউরোপের মাধ্যমে ইউকে সহ পুরো ইউরোপের অডিয়েন্সের সামনে যে আমি একটু কথা বলার সুযোগ পাচ্ছি, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি প্রথমে একটু জানতে চাইবো যে দর্শকদের অবশ্যই আগ্রহ আছে এবং অনেকে হয়তো আপনাকে চেনেন, জানেন, যে আমেরিকাতে যারা থাকেন তারা তো অবশ্যই আপনাকে জানেন। আমি একটু বলতে চাই যে আপনার এখানে আসার আসলে মূলত ইউকেতে আসার উদ্দেশ্যটা কি, যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি গত এই ৩-৪ মাস ধরে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছি। আমি ঘানায় গেলাম, তারপরে পর্তুগালে গেলাম, এর আগে ফ্রান্সে গেলাম, আজকে ইউকেতে আছি এবং আমেরিকার ভিতরে বিভিন্ন স্টেটে আমি প্রায় যাই। ওহাইও গেলাম, মিশিগান গেলাম। আমার উদ্দেশ্য একটাই, আমি ইমিগ্রেশন বিষয়ে আমাদের সোসাইটিতে অনেক ভুল তথ্য প্রচলিত থাকে। এই ভুল তথ্যগুলো অনেক সময় অনেকে ইউটিউব থেকে নেয় বা ফেসবুক থেকে নেয়, অনেকে হয়তো অনেক কমিউনিটি লিডারের কাছ থেকে বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে নেয়। তো এই ভুল তথ্যগুলি ওনাদের অনেক ক্ষতি করে। আমি আমেরিকায় অনেক মানুষকে জানি যারা ভুল তথ্যের কারণে বাবা মা ভাই বোনকে আনতে পারছে না এবং অনেকে 99 বছরের জন্য ব্যান হয়ে গেছে। তো এই যে একটা মেজর ক্ষতি হচ্ছে, ভুল 99 বছরের জন্য ব্যান্ড। জি, একেবারে স্পেসিফিকভাবে 99 বছরের জন্য ব্যান হয়ে গেছে এক ভদ্রলোক, নিউ ইয়র্কে থাকে ওনার বোন, একটা ভুল তথ্য দেওয়ার কারণে। এবং এই ভুল তথ্য না দিলে ওনাদের কোনো ক্ষতি হতো না, কিন্তু উনি জানেই না যে এটা একটা মেজর মিস্টেক। তো এই যে ভুল তথ্য ছড়ায় পড়ছে, আপনি জানেন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। তো আমি এই বিভিন্ন জায়গায় যাচ্ছি, বাঙালি কমিউনিটির সঙ্গে কথা বলছি, সেমিনার করছি বা মিডিয়ার মাধ্যমে কথা বলছি, পত্রিকা লেখালেখি করছি। আমার উদ্দেশ্য একটাই যে আমেরিকা বলি, ইউকে বলি বা ইউরোপের অন্যান্য দেশ বলি, ইমিগ্রেশনের একটা অবারিত সুযোগ আছে, কিন্তু আমাদেরকে এই সঠিক তথ্যটা জানতে হবে, সঠিক তথ্য জেনে সঠিকভাবে সেখানে যেতে হবে। ভুল তথ্য শুনে যাতে আমরা প্রতারিত না হই, এই বিষয়ে জনসচেতনতা তৈরি করাই আমার আজকে ইউকে আসা বা এই যে আমি বিভিন্ন দেশ সফরে যাচ্ছি, এটার একমাত্র উদ্দেশ্য। আমি যদি একটু বলি যে আপনি আপনার যে প্রফেশনাল যে জায়গা থেকে, সেখানে অবশ্যই একটা আইনের বিষয় রয়েছে এবং আইনের মাধ্যমে আসলে বাঙালিরা কিভাবে উপকৃত হতে পারে, বিশেষ করে আপনি যেহেতু আমেরিকাতে থাকেন, আমেরিকার অভিবাসন নিয়ে আপনি কাজ করেন, সেক্ষেত্রে কিভাবে একটা মানুষ উপকৃত হতে পারে যারা বাঙালি আছেন? ধন্যবাদ। এবং আপনি সঠিক কথা বলেছেন। আমি আমেরিকায় থাকি, আমি আমেরিকান অ্যাটর্নি এবং আমি যখন যেখানে গিয়ে যে কথা বলি, আমি আসলে আমেরিকান ল নিয়ে কথা বলি। যদিও আজকে আমি ইউকেতে আছি, ইউকের অডিয়েন্সের সামনে কথা বলছি বা ইউরোপের অডিয়েন্স, আমি মূলত যা কথা বলবো সব কিছু আমেরিকান ল নিয়ে কথা বলবো। এই বিষয়ে আমি লাইসেন্স প্রাপ্ত। আমার ইউকের ল বা ধরেন জার্মানি বা পর্তুগালের ল নিয়ে কথা বলার কোনো অধিকার আমার নাই, আমি সেই চেষ্টাও করব না। তো বাংলাদেশিদের একটা সবচেয়ে বিরাট যে অপরচুনিটি, যে আপনারা জানেন যে বিশ্বব্যাপী অভিবাসন একটা খুব মেজর ট্রেন্ড এখন, স্পেশালি আমেরিকায় ইয়াং জেনারেশনকে খুব চাচ্ছে এবং বাংলাদেশে ইয়াং জেনারেশন কিন্তু খুবই স্কিলড। তারা অনেক, আপনি দেখবেন যে তারা যখন পড়াশোনা করে খুব ভালো পড়াশোনা করে। আমাদের প্রচুর বাংলাদেশের ছেলেমেয়েরা গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো মেজর কর্পোরেশনগুলিতে তারা খুব ভালো পারফর্ম করছে। তো এই যে কোয়ালিফাইড ছেলেমেয়েরা, আবার আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমেরিকান ইমিগ্রেশন প্রসেস কিন্তু স্কিল বেসড। যে একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি হয়তো একটা মসজিদের ইমাম বা মন্দিরের পুরোহিত বা চার্চের প্যাস্টর, আপনার জন্য একটা স্পেশাল ক্যাটাগরি আছে। আপনি হয়তো একজন কৃষিবিদ, আপনি হয়তো এগ্রিকালচার বিষয়ে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, আপনার জন্য একটা স্পেশাল ক্যাটাগরি আছে। আপনি হয়তো একজন আইটি স্পেশালিস্ট, আপনার জন্য একটা ক্যাটাগরি আছে। আপনি হয়তো ন্যানি, বাসায় বাচ্চা টেক কেয়ার করেন, আপনার জন্য একটা স্পেশাল ক্যাটাগরি আছে। তো আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমটা অনেক বেশি স্কিল বেসড। আপনার সঙ্গে যেটা ম্যাচ হয়, আপনি সেই পথে সেইভাবে আমেরিকায় যেতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যদি একটু মোটা দাগে যদি বলি, তাহলে আমেরিকা কাদের জন্য উন্মুক্ত? আমেরিকা সবার জন্য উন্মুক্ত, কিন্তু সবার জন্য একই রাস্তা না। কিন্তু আপনি বললেন যে স্কিল যারা আছেন তাদের কথা বললেন। এখন সেক্ষেত্রে আমাদের যারা দর্শক, তারা নিশ্চয়ই তাদের মনের ভিতরে একটা প্রশ্ন আছে যে তাহলে যারা নন স্কিল,
তাদের কি তাহলে যাওয়ার সুযোগ নেই? আবার আপনি একই সাথে বলছেন সবার জন্য উন্মুক্ত। জি, তাহলে কন্ট্রাডিকশন হচ্ছে কিনা? একেবারে আনস্কিল বা নন স্কিল বলতে আসলে কেউ নেই, সবারই কোনো না কোনো স্কিল আছে। যেমন ধরেন সাধারণত আনস্কিল ক্যাটাগরি বলতে যেটা মিন করে ইবি3 বর্তমানে খুব হট একটা টপিক। প্রচুর মানুষ সারা পৃথিবী থেকে প্রতি বছর 10,000 মানুষ, ইনফ্যাক্ট অ্যাকচুয়াল নাম্বার 10,000 মানুষ সারা পৃথিবী থেকে আমেরিকায় প্রবেশ করছে ইবি3 আন্ডারে, এবং ইবি3 আনস্কিল্ড। কিন্তু আনস্কিল্ড হলো আসলে একেবারে তো আনস্কিল না। সাধারণত আনস্কিল ক্যাটাগরিতে যারা যায় তারা ধরেন ম্যাকডোনাল্ডসে কাজ করছে, বা কোনো একটা ফার্মে কাজ করছে, কোনো একটা প্রোডাকশন কোম্পানিতে ওয়ার্কার হিসেবে কাজ করছে। তো ওইটাকে আনস্কিল বলে এই অর্থে যে এটার জন্য কোনো এডুকেশনাল রিকোয়ারমেন্ট নাই, ওটার জন্য স্পেশাল কোনো ট্রেনিং লাগে না। কিন্তু ধরেন কথার কথা একটা ম্যাকডোনাল্ডসের জন্য আপনাকে হায়ার করছে, এমবাসিতে যখন আপনি ভিসা ইন্টারভিউ ফেস করবেন আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনি যে এই যে ম্যাকডোনাল্ডসে অর্ডার নেবেন এ বিষয়ে কি আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে, আপনি কি বেসিক ইংলিশে কথা বলতে পারেন, আপনি কি ধরেন আপনাকে একটা যোগ করতে দিল, বলেন তো 9 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়, আমাদের একজন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করছে। তো এই যে বেসিক একটা স্কিল, যে ধরেন একটা ম্যাকডোনাল্ডসে আপনি ক্যাশিয়ার হিসেবে কাজ করছেন, বা ধরেন একটা গ্যাস স্টেশন, আমেরিকায় গ্যাস স্টেশন বলে, এখানে হয়তো পেট্রোল পাম্প বলে, ধরেন একটা পেট্রোল পাম্পে আপনি ক্যাশিয়ার হিসেবে কাজ করছেন। তো ক্যাশিয়ার হিসেবে কাজ করার জন্য যে স্কিল দরকার হয় ওই বিষয়গুলিকে দরকার হয়। তো ইবি3 হলো মানে আনস্কিল বলতে যেটা মিন করে, ইবি3-র মাধ্যমে অনেকে আমেরিকা যেতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলছিলেন যে আমেরিকাতে বৈধভাবে যাওয়ার জন্যে কতগুলো, অর্থাৎ ইমিগ্রেন্ট হয়েই আমেরিকাতে পা ফেলা যায়, আবার নন ইমিগ্রেন্ট হয়েও পা ফেলা যায়। সেই রাস্তাগুলো কতগুলো রাস্তা? খুব ভালো একটা কথা বলেছেন। আমেরিকান ইমিগ্রেশন প্রসেসটাকে একেবারে মোটা দাগে 2 ভাগ করে ফেলা। একটা হলো ইমিগ্রেন্ট ক্যাটাগরি, একটা হলো নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি। ইমিগ্রেন্ট ক্যাটাগরি মানে হলো আপনি যাচ্ছেনই গ্রিন কার্ড নিয়ে, মানে আপনার যাওয়ার উদ্দেশ্যই হলো আমেরিকা আপনি পার্মানেন্টলি থাকবেন গ্রিন কার্ড। সেটা কি নিজ দেশ থেকে অ্যাপ্লাই করেই তারপর গ্রিন কার্ড হোল্ডার হিসেবে যাওয়া যায়? হ্যাঁ, আপনি আপনার নিজের দেশ থেকে অ্যাপ্লাই করে একেবারে গ্রিন কার্ড বলতে অ্যাকচুয়াল কার্ডটা আপনি পাবেন আমেরিকা ঢোকার পরে, কিন্তু এটাকে বলে ইমিগ্রেন্ট ভিসা। ওই ভিসাটা নিয়ে ঢুকবেন এবং ঢোকার পরে এয়ারপোর্টে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি তো কার্ড পাবেন, কার্ডটা কোন অ্যাড্রেসে পাঠিয়ে দিব। তখন আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে একটা ফিজিক্যাল কার্ড চলে যাবে। কিন্তু আপনি যখন এটা অ্যাপ্রুভ হচ্ছে তখনই জানেন যে আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন। সেই রাস্তাটা কয়টা? টোটাল 27টা। 27টা ওয়েতে গ্রিন কার্ড অর্থাৎ ইমিগ্রেন্ট হয়ে যাওয়া যায় আর কি। 27টা ওয়ে, ডিফারেন্ট ক্যাটাগরি। ধরেন এর ভিতরে ফ্যামিলি বেসড আছে প্রায় 7টা, এমপ্লয়মেন্ট বেসড আছে অনেকগুলি, ইনভেস্টমেন্টের মাধ্যমে আছে অনেকগুলি, তারপরে যে বিভিন্ন প্রফেশনের জন্য আলাদা আলাদা স্পেসিফিক কিছু আছে। টোটাল 27টা ওয়ে। এই 27টার ভিতরে আপনাকে চুজ করতে হবে কোনটা আপনার জন্য সুইটেবল এবং কোনটার জন্য আসলে ওই মানুষটি প্রযোজ্য। এরপরে নন ইমিগ্রেন্ট, একইভাবে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে আবার অনেকগুলি আছে, এবং এর ভিতরে কিছু আছে আবার ডুয়েল ইন্টেন্ট বলে। এই যে ইমিগ্রেন্ট এবং নন ইমিগ্রেন্ট, এটা আসলে ইন্টেন্টের ব্যাপার। ইন্টেন্ট ব্যাপার একটা লিগ্যাল টপিক, আমি ওই টপিকের ডিটেলসে যাচ্ছি না। বটম লাইন হলো যে আপনার ইচ্ছাটা কি, এই যে আপনি যাচ্ছেন। আমাদের একজন দর্শক বোধহয় ফোন করতে চাচ্ছেন, যে আমরা কলটা নেব। জি, আসসালামু আলাইকুম। জি, কলার বলুন। জি জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি লাইভেই কথা বলছেন, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, জি, আচ্ছা, আমরা কলটা কেটে গেছে কোনো কারণে। ঠিক আছে, আপনি দেখতে থাকুন বা আবারও চেষ্টা করতে পারেন। জি, আমরা বলছিলাম নন ইমিগ্রেন্ট। তো যেটা বললাম যে একটা হলো ইমিগ্রেন্ট ইন্টেন্ট, একটা নন ইমিগ্রেন্ট ইন্টেন্ট, কিছু হচ্ছে ডুয়েল ইন্টেন্ট, যে ওই ক্যাটাগরিতে আপনি আমেরিকা যেতে পারবেন, গিয়ে আপনি চাইলে গ্রিন কার্ড করে ফেলতে পারেন, আবার চলেও আসতে পারেন। ইটস আপ টু ইউ। ডুয়েল ইন্টেন্ট। তো এই ডুয়েল ইন্টেন্ট এবং নন ইমিগ্রেন্ট ইন্টেন্ট এই সব মিলে প্রায় 96টা ক্যাটাগরি আছে, টোটাল 96টা আছে। তো এই 96টা আর হলো 27টা, এই হলো টোটাল ক্যাটাগরি। তো আমরা আরেকজন কলার একটা কল নেব। জি, কলার, আসসালামু আলাইকুম। ফোনটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো। জি, প্রশ্নটি করুন। ও আচ্ছা, আমি আপনি শুনতে পাচ্ছেন তো? না, আমি সাউন্ড কম আসছে। জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা আচ্ছা, আমার মানে বোন আর কি অ্যাপ্লাই করছেন আমার ভাইয়ের জন্য। জি, তো আমার বোন উনি মারা গেছেন আমেরিকায়। তো মারা যাওয়ার পরে উনি তো অ্যাপ্লিকান্ট ছিলেন যেহেতু, তো আমার ওই মানে ভাইয়ের অ্যাপ্লিকেশনটা মানে উনি মারা যাওয়ার আগে আর কি ওরা থেকে চাইছিল আর কি, যে হোম অফিস থেকে বলছিল আর কি যে ডিএনএটা দেওয়ার জন্য আর কি। তো ওনারা হয়তো ডিএনএ দেন নাই আমার বোন বা বোন জামাই আর কি।
তো ইন দ্য মিন টাইম আমার বোন তো মারা গেলেন। পরে আমার আরেক বোন থাকেন ফ্লোরিডা, উনি আর কি ক্লেম করলেন আর কি অ্যাপ্লিকান, মানে উনি এখন অ্যাপ্লিকান হবেন আর কি, মানে প্রসেসিংটা করবেন আর কি। কারণ আমার বোনটা যখন উনি গেল অনেক সমস্যার সম্মুখীন হলেন, তো এক ধরনের তারা ফাইলটা ক্লোজ করে দিয়েছিল। পরে আমার বোন মনে হয় সে আপিল করছে আর কি। আপিল করার পরে ওই কেসটা এখনো ওপেন হয় নাই মনে হয়। তারা বলছে যে আমরা অ্যাপ্লিকেশন পাইছি, আমরা তোমার আপিল রিকোয়েস্টটা পাইছি আর কি। পরে যায় নাই আর কি কিছু এখন পর্যন্ত। ওইটা কি মনে করেন আর কি আপনার, কি হতে পারে? ওই প্রায় এটা 12 অ্যাপ্লিকেশন করা ছিল আর কি 2012-এ। জি জনাব রাজু মহাজন। হ্যাঁ ধন্যবাদ। আমার মনে হয় আপনাদের অবস্থাটা ভালো এই মুহূর্তে। সবচেয়ে যেটা পজিটিভ বিষয় যে উনি সিচুয়েশনটা বললেন, এটা খুবই কমন একটা সিচুয়েশন, যে ধরেন একজন অ্যাপ্লিকেন্ট ইউএস সিটিজেন, সে তার ভাই বোনের জন্য আবেদন করেছে। এটা একটা লম্বা প্রসেস, এখন প্রায় 13-14 বছরের সময় লাগে। এর মাঝখানে মূল যে অ্যাপ্লিকেন্ট উনি যদি মারা যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা শেষ, এটা আর আগাবে না। কিন্তু যদি একজন কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট থাকে, তিনি চাইলে ওটা টেক ওভার করতে পারে। যেমন ওনাদের ক্ষেত্রে ওনার পরিবর্তে আরেকজন যেতে পারে, যদি একই টাইপের সম্পর্ক হয়। এইটা খুবই ট্রিকি। যেমন ওনার বোন ভাইয়ের জন্য আবেদন করেছে, বোন মারা গেছে, আরেকজন বোন ছিল, সে এই অ্যাপ্লিকেশনটা টেক ওভার করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি আরেকজন বোন বা ভাই না থাকতো, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন এখানে শেষ। আচ্ছা, তো ওনারা যেটা বললো যে ওনার বোন টেক ওভার করেছে, কেসটা ক্লোজ করে দিয়েছিল, আপিল করেছে। আমার মনে হয় দিস ইজ দ্য রাইট থিং। এখন আমাকে জানতে হবে যে কতদিন আগে আপিল করেছিল, কি ইউএসসিআইএসকে দেরি করছে নাকি। যদি ইউএসসিআইএস দেরি করে, ইউএসসিআইএস বা আমেরিকার যে কোনো সরকারি প্রতিষ্ঠান যদি দেরি করে, তখন আমরা এক ধরনের রিট করি, এটার নাম রিট অফ ম্যান্ডামাস করে আমরা বলি কোর্টের কাছে যে এই অ্যাপ্লিকেশন এটা অনেকদিন ধরে ঝুলে আছে, ইউএসসিআইএস কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হোক। কোর্ট অ্যাপ্রুভ করলে ইউএসসিআইএস পদক্ষেপ নিতে বাধ্য। ওনার প্রতি আমার যেটা সাজেশন, প্রথমে জানতে হবে আপিলটা কতদিন ধরে ঝুলে আছে। এমন যদি হয় 2-3 মাস, দ্যাটস ওকে, আমি সাজেস্ট করবো আরেকটু ওয়েট করেন। কিন্তু এমন যদি হয় যে না 6 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে, কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, ইউএসসিআইএসকে কল দেওয়া যায়, কল দিয়ে একটু খোঁজখবর নিয়ে ইমেল করুক। তারপরে লোকাল কংগ্রেসম্যান, সিনেটরের মাধ্যমে ইনকোয়ারি করা যায়, সেগুলি করুক, এগুলো ফ্রি। একটা অফিস আছে ইমিগ্রেশন অম্বাডসম্যান, তাদের মাধ্যমে খোঁজখবর নেওয়া যায়, এটাও ফ্রি, এটাও করুক। এরপরে যদি কিছু না হয়, রিট অফ ম্যান্ডামাস এই সার্ভিসের মাধ্যমে ওনারা কেসটা এক্সপেডাইট করতে পারবে। জি, অর্থাৎ মানে লিগ্যাল ওয়েতেই তারা ব্যবস্থা নিতে পারবেন, কিন্তু সেই পদ্ধতিগুলো তাকে জানতে হবে, সেই অনুসারে আগাতে হবে। যে আমরা একটা ছোট্ট একটা বিরতি নেব, তারপরে আবারও আসছি আপনার সেই আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিলেতের আলাপ। এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন অ্যাটর্নি রাজু মহাজন। আমরা ওনার সাথে আরও বিষয়ে কথা বলবো। নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকা নিয়ে আলাপ, এবং অনেকেই ফোন করছেন। আমরা বিরতির পরে আবারও ফিরে আসছি আপনাদের এই পছন্দের অনুষ্ঠান এনটিভি ইউরোপের। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভি ইউরোপের জনপ্রিয় অনুষ্ঠান বিলেতের আলাপ এই অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছেন জনাব অ্যাটর্নি রাজু মহাজন। তিনি এসেছেন সুদূর আমেরিকা থেকে। আমরা কথা বলছিলাম জনাব রাজু মহাজন, একজন একটি সমস্যার আপনি বললেন যে সেভাবে তিনি আগাতে পারেন। এবার আমরা একটু যেতে চাই, আপনি বলছেন যে বেশ কতগুলো, অর্থাৎ ওদিকে 27টি আর এদিকে হচ্ছে 40 থেকে 45টি, প্রায় 100-র মতো ওয়ে রয়েছে। এরপরে অনেকে আছেন যে যারা ব্যবসা করেন, বিশেষ করে তো আমেরিকা একটা ব্যবসায়িক জায়গা, ব্যবসায়িক স্থান, সবাই ব্যবসা করতে চায়। সেক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য কি কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে কিনা? হ্যাঁ ধন্যবাদ। আমেরিকাকে বলা হয় ব্যবসা বাণিজ্যের একেবারে হেডকোয়ার্টার। মানে আমেরিকান সরকার ব্যবসা, আপনি যদি বিজনেস করতে চান, আপনাকে সব কিছু করে দেবে সরকার, যাতে আপনি বিজনেসটা করতে পারেন। যে কারণে দেখবেন যে লাস্ট 20-30 বছরে যত মেজর ইনোভেশন হয়েছিল টেকনোলজিতে বা মেডিকেল সেক্টর, দেখবেন যে আমেরিকান কোম্পানিগুলি ভালো করছে, কারণ আমেরিকান এনভায়রনমেন্ট হলো বিজনেস এনভায়রনমেন্ট। তো আমার ইউকেতে আসা এটা একটা বড় কারণ, যে এখানে আমরা জানি যে অনেক বাংলাদেশি ব্যবসায়ীরা আছে, দে আর ডুইং ভেরি গুড, এবং ইউকে একটা খুব মেজর কান্ট্রি সেটা ওয়ার্ল্ডে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমেরিকা একটা বিগ মার্কেট। 1 নম্বর কথা বিগ মার্কেট, 2 নম্বর কথা হলো এখানে বিজনেসের এনভায়রনমেন্টটা খুব ওপেন এনভায়রনমেন্ট, খুব কম্পিটিশনটা খুব হেলদি কম্পিটিশন। ফলে এইখানে ইউকেতে যারা ভালো করছে, লন্ডনে যারা ভালো বিজনেস করছে, আমি তাদেরকে ইনভাইট করবো যে আপনারা আমেরিকা ইনভেস্ট করেন। এবং ইনভেস্ট করলে একটা তো আছে আপনার বিজনেসের প্রফিট হচ্ছে, সেই প্রফিট আপনি নিয়ে আসতে পারবেন, ভালো হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি এই ইনভেস্টমেন্টের মাধ্যমে আমেরিকা গ্রিন কার্ডও পেয়ে যেতে পারেন, গ্রিন কার্ড পেতে পারেন, আমেরিকান সিটিজেন হবেন, এবং আপনি চাইলে 2টা সিটিজেনশিপ কন্টিনিউ করবেন, ব্রিটিশ সিটিজেনশিপ প্লাস আমেরিকান সিটিজেনশিপ, 2টা কন্টিনিউ করলেন, 2টা পাস ডুয়াল সিটিজেন হয়ে আপনি থাকলেন, কোনো সমস্যা নাই। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে $800,000, মানে আমি ইউরোতে বোধ হয় 800-এর একটু কম হবে, 750,000 ইউরো, পাউন্ডের হিসাবটা আমি আসলে যাই না। $800,000 আপনি যদি আমেরিকা ইনভেস্ট করেন, তাহলে
অ্যারাউন্ড 1 থেকে 1.5 বছরের ভিতরে আপনি আমেরিকান গ্রিন কার্ড পেয়ে যাবেন। সেটা কি একজনের জন্য পাবেন নাকি ওনার পরিবারই পাবেন? পুরো পরিবার, উনি, ওনার স্পাউস এবং ওনার 21 বছরের নিচে যত সন্তান আছে সবাই একবারে গ্রিন কার্ড পেয়ে যাবে। এবং কিন্তু তার জন্য যে পরিমাণে বিনিয়োগ করার কথা আমেরিকাতে সেটা টাকা একই থাকছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা তো একটা অনেক বড় একটা সুযোগ। আরেকটু বলতে চাই যে অনেকে আছেন যে এখানে যারা পড়াশোনা করতে আসেন, তারপরে হচ্ছে সহজে যারা আমেরিকাতে যেতে চান, হয়তো নন ইমিগ্রেন্ট হয়ে গেল, তাহলে তাদের জন্য নন ইমিগ্রেন্ট এবং ইমিগ্রেন্ট হওয়ার ভিতরে তাহলে কোনটা সহজে তারা ঢুকতে পারবে এই ইমিগ্রেশন প্রসেসে? আমেরিকায় ঢোকার সবচেয়ে সহজ পথ যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, আমি বলি স্টুডেন্ট ভিসা। কারণ আমেরিকা একটা অনেক বড় দেশ, এখানে হাজার হাজার ইউনিভার্সিটি আছে এবং ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার জন্য পাগল। এবং এমন ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাডমিশন নিতে আপনাকে কিছুই করতে হবে না, এমনকি আইএলটিএস, টোফেল কিছুই দিতে হবে না। দুঃখিত, একটু কাজ শেখলো। তো স্টুডেন্ট ভিসা যাওয়া সবচেয়ে সহজ, কিন্তু কোয়েশ্চেনটা হলো যে আপনি যদি একটু ভালো ছাত্র না হন তাহলে কিন্তু আপনি আবার ফান্ড পাবেন না। আমেরিকান ইউনিভার্সিটিগুলিতে বিশেষ করে যারা পিএইচডি করতে যায়, এরা 99.99% সবাই ফান্ডিং নিয়ে যায় এবং এত ফান্ড পায় যে থাকা, খাওয়া, লিভিং এক্সপেন্স সব কিছু হয়ে যায়, টিউশন সব হয়ে যায়। কিন্তু আপনি যদি ফান্ড ছাড়া যান এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আছে একটু অল্প খরচে হয়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে টাকা দিতেই হবে। তো সবচেয়ে সহজ হলো স্টুডেন্ট ভিসা যাওয়া। আবার স্টুডেন্ট ভিসা ছাড়াও আরও অনেক ক্যাটাগরি আছে, যেমন ভিজিট ভিসা আছে একটা, অনেকে ভিজিট ভিসা যায়। এর বাইরে আপনি যদি কোনো প্রফেশনাল কাজে যেতে চান, প্রফেশনাল কাজে এক একটা প্রফেশনাল, যেমন ধরেন একটা ক্যাটাগরি আছে P3। ধরেন আপনি একজন খুব ভালো সঙ্গীত শিল্পী, আপনি গান আপনি হয়তো কনসার্ট করবেন, আমেরিকার বিভিন্ন স্টেটে কনসার্ট করবেন, আপনাকে ওখানে লোকাল একটা এজেন্ট থাকতে হবে। সেই এজেন্ট মূলত কনসার্ট অর্গানাইজ করবে, সব কিছু করবে, এজেন্ট আপনাকে ইনভাইট করবে। আপনি P3 ভিসা, এটা একটা নন ইমিগ্রেন্ট ভিসা, P3 ভিসা যাবেন, আমেরিকায় গিয়ে চাকরি বাকরি করবেন, কাজকাম করবেন, করে টাকা ইনকাম করে চলে আসবেন। মানে কিন্তু ভিজিটেই যাচ্ছেন তিনি, কিন্তু ওখানে যে কাজও করার সুযোগ দেওয়া হচ্ছে। নট অল ভিজিট ভিসা কিন্তু আপনাকে কাজ করার সুযোগ দিচ্ছে, যেটা B1 B2 আপনাকে কাজ করার সুযোগ দিচ্ছে না, কিন্তু আবার P3 দিচ্ছে। এরকম স্পেসিফিক ক্যাটাগরি আছে কিছু কিছু, যেমন ধরেন R1 একটা নন ইমিগ্রেন্ট ভিসা। R1 হলো যারা রিলিজিয়াস ওয়ার্কার, যেটা বললাম যে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক বা মন্দিরের পুরোহিত, তারা যদি R1-এ যায়, R1-এ গিয়ে তারা রিলিজিয়াস অ্যাক্টিভিটি করতে পারবে, টাকা ইনকাম করতে পারবে, করে তার চাইলে দেশে ব্যাক করতে পারবে, আড়াই টোটাল 5 বছরের ভিসা পাবে। আবার ধরেন ওইখানে গিয়ে তিনি কথা ধরেন একটা মন্দিরে উনি চাকরি পেলেন এবং সেই মন্দির কর্তৃপক্ষ ওনাকে স্পন্সর করতে চায়, R1 থেকে এরপরে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন প্রসেস হলো EB4 এর মাধ্যমে উনি করতে পারবে। এরকম নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিতরেও প্রফেশন বেসড যেমন আছে H2A, H2B। H2A হলো এগ্রিকালচারাল ওয়ার্কার, H2B হলো নন এগ্রিকালচারাল ওয়ার্কার। এইটাও টেম্পোরারি ভিসা, আপনাকে 3 বছরের ভিসা দিবে। 3 বছর পার হওয়ার পরে আপনাকে অবশ্যই আমেরিকা থেকে বের হয়ে আসতে হবে অ্যাটলিস্ট 3 মাসের জন্য। 3 মাস শেষ হওয়ার পরে আপনি আবার আমেরিকায় ঢুকবেন। এবং আমেরিকায় প্রচুর ফার্ম হাউস আছে, এই ফার্ম হাউসগুলিতে এই এগ্রিকালচার ওয়ার্কারদের হিউজ ডিম্যান্ড। একইভাবে H2B হলো নন এগ্রিকালচার ওয়ার্কার, তারাও গিয়ে নন এগ্রিকালচারাল কাজ করতে পারে। এরকম ডিপেন্ড করছে আপনার স্কিলের উপরে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে স্কিল ওয়ার্কারের যেমন চাহিদা রয়েছে, নন স্কিল ওয়ার্কারেরও চাহিদা রয়েছে। জি, নন স্কিল ওয়ার্কারের চাহিদা আসলে বেশি। এটা একটু ফানি ইনফরমেশন, কারণ হলো একটা ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে ধরেন আমেরিকা বা আমার ধারণা ইউকেতেও দেখবেন যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা এরকম ভালো উচ্চশিক্ষিত, তাদের জবের মার্কেটটা কম্পারেটিভলি একটু টাফ। কিন্তু আনস্কিল ক্যাটাগরি যেটা, যে ধরেন একটা ম্যাকডোনাল্ডস, এই টাইপের কাজে আমেরিকার লোকই পাওয়া যায় না, লিটারালি লোক পাওয়া যায় না। আমাদের কাছে শত শত ম্যাকডোনাল্ডস বা এই টাইপের রেস্টুরেন্ট, বিশেষ করে ফার্ম হাউসের ওনাররা বসে থাকে, যা উই নিড পিপল, এবং সারা পৃথিবী থেকে লোক দিতে, তারপরও কারণ এখানে হিউজ একটা ডিমান্ড আছে আনস্কিল ক্যাটাগরির জন্য। আচ্ছা, এরপরে আমি একটু বলতে চাই যে আপনি বলতে চাচ্ছিলেন যে অভিনয় শিল্পী, তারপর হচ্ছে যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে যুক্ত, বিশেষ করে সাংবাদিক এবং মিডিয়ার সাথে যারা যুক্ত, তাদের জন্য আরেকটা ভিসা, আমি যদি ভুল না করে থাকি, আইনস্টাইন যে ভিসা আছে, সে ব্যাপারে যদি একটু জানতাম। হ্যাঁ, ধন্যবাদ। আইনস্টাইন ভিসা হলো সবচেয়ে প্রেস্টিজিয়াস ভিসা, এবং এটার জন্য আপনাকে একজন এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি পার্সন হইতে হবে যে কোনো ফিল্ডে। ধরেন আপনি একজন খুব ভালো সঙ্গীত শিল্পী বা ভালো ক্রিকেটার, ভালো ফুটবল প্লেয়ার, ভালো সাংবাদিক, ভালো সাহিত্যিক, যে কোনো বিষয়ে ভালো ফ্যাশন মডেল। এখানে 10টা ক্রাইটেরিয়া আছে, 10টার ভিতরে মিনিমাম 3টা যদি আপনি মিট করেন তাহলে আপনি কোয়ালিফাই করবেন। কিন্তু আপনি যদি 5টা মিট করেন, তাহলে আমি পার্সোনালি বলি যে 5টা মিট করলে আপনার জন্য অ্যাপ্লিকেশন করাটা হবে, ভালো হবে। কারণ তখন অনেক সময় যেটা হয় যে আমরা হয়তো USCIS এর কাছে, USCIS হলো যেটা সরকারি প্রতিষ্ঠান যারা এগুলো ওভারসি করে ইমিগ্রেশন। ধরেন আমি আপনার সম্পর্কে বললাম যে রিয়াদ হাসান, উনি এই 5টা মিট করে,
ওনারা বললো না উনি এটা মিট করে না, উনি এটা মিট করে না, এটা মিট করে না, এরকম যদি উনি 2টা ক্যান্সেল করে দেয় তারপর আপনার 3টা থাকলো। আচ্ছা, এই জন্য আমি বলি যে 5টা যদি মিট করে তাহলে অ্যাপ্লাই করা সেফ। কিন্তু আপনি যদি 3টা দিয়ে সাবমিট করে দেন, ওরা যদি একটা ক্যান্সেল করে দেন যে না উনি এটা মিট করে না, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হচ্ছে না। তো এখন ওই 10টা ক্রাইটেরিয়া নিয়ে আমি একটু বলি। একদম প্রথম ক্রাইটেরিয়া হলো ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। আপনি যে বিষয়ে কাজ করেন, যে বিষয়টাকে হাইলাইট করে অ্যাপ্লাই করবেন। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা ইনফরমেশন হলো, আমাদের অনেকেই মাল্টিটাস্কিং করি, ডিফারেন্ট বিষয়ে আমাদের এক্সপার্টাইজ আছে, এতে খুব একটা লাভ নাই। আমাদেরকে যে কোনো একটা জিনিস ফোকাস করতে হবে। ধরেন আপনি একজন সাহিত্যিক, সাহিত্য নিয়েই থাকতে হবে, সাহিত্য নিয়েই থাকতে হবে। আমরা যখন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করব, সাহিত্যিক ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা হাইলাইট করব, অন্যগুলি হালকা মেনশন করতে পারি। আপনি হয়তো ভালো ক্রিকেটও খেলেন পাশাপাশি, কিন্তু ওটাকে হালকা মেনশন করতে পারি, কিন্তু ওটাকে হাইলাইট করব না, হাইলাইট করব সাহিত্যিক। তো ধরেন সাহিত্যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড থাকতে হবে। সেকেন্ড ক্যাটাগরি হলো, এই যে আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, এইটার উপরে মিডিয়া কাভারেজ থাকতে হবে, কোনো পত্রিকায়, টেলিভিশনে, এমনকি ইউটিউব, ফেসবুক অনেক চ্যানেল আছে যেখানে মিলিয়ন সাবস্ক্রাইবার, ওইখানেও যদি আপনাকে নিয়ে কথা হয়, আপনার এই অ্যাওয়ার্ড প্রাপ্তি নিয়ে আলোচনা হয়, ওইটাকেও মিডিয়া কাভারেজ হিসেবে গণ্য ওইটাকে তারা কাউন্ট করবে। বরং ওইটা কাউন্ট করা সহজ, কারণ একটা পত্রিকায় পাবলিশ হয়েছে, এই পত্রিকা কতজন পড়ছে এইটা আমেরিকান সরকারের পক্ষে বোঝা কঠিন। কিন্তু একটা ইউটিউব ভিডিও যে ধরেন 1 মিলিয়ন ভিউজ, এটা দেখা যাচ্ছে, এর সাথে সাথে দেখা যাচ্ছে, ওরা এটা বেশি পছন্দ করে। আচ্ছা, আর এই আইনস্টাইন ভিসার ব্যাপারে একেবারে আমি সবাইকে যেটা বলি যে আপনাকে যাই ক্লেম করেন এটার পক্ষে এভিডেন্স থাকতে হবে, যথেষ্ট এভিডেন্স থাকতে হবে, এবং আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকতে হবে। আপনার সব ইনফরমেশন এই ওয়েবসাইটের ভিতরে থাকবে, এবং এটাকে এসইও করায় ফেলবেন, যাতে গুগলে যদি আপনার নাম দিয়ে কেউ সার্চ করে আপনার ওয়েবসাইটটা সবার উপরে চলে আসবে। কারণ দিন শেষে আমরা সবাই হিউম্যান বিইং, আমরা একটু লেজি। আমরা যখন ইউএসসিএস এর কাছে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করি, ওরা একদম প্রথমে যেটা করে আপনার নাম যেটা সার্চ দেয়, দিয়ে দেখে অনলাইনে কি পায়। যদি দেখে যে ভালো ভালো কিছু ইনফরমেশন পাচ্ছে, ভালো ভালো কিছু লিঙ্ক পাচ্ছে, ওদের খুশি, মনটা ভালো হয়ে যায়। তাহলে তার একটা ধারণা তৈরি হলো যে না এই মানুষটা তাহলে এটা জেনুইন আছে, এক্স্যাক্টলি। তাহলে উনি আইনস্টাইনের কাছাকাছি যেতে পারবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। নিশ্চয়ই আপনি কয়েকটা সেমিনারে আপনি অংশগ্রহণ করেন বিভিন্ন দেশে। একটা সেমিনার আছে আমাদের এখানেও আগামী 23 তারিখে বৃহস্পতিবার দিন। তো সেখানে নিশ্চয়ই বিস্তর আপনি আলোচনা করবেন। তো এখানে মূলত আপনি আর কোনো বিষয়ে কি উল্লেখ করতে চান যেটি বাঙালি কমিউনিটিতে জানার প্রয়োজন আছে বা জানার দরকার আছে? আমি বাঙালি কমিউনিটিকে, যেমন যারা ইউকেতে থাকেন তারা হয়তো ভাবতে পারেন যে আমরা তো ব্রিটিশ সিটিজেন আছি, তা আমরা তো এখানেই আছি, তো সুতরাং আমাদের তো ওখানে অনারেবল ভিসা বা অনলাইনের ভিসাতে হচ্ছে, তাহলে আমার কি আমেরিকার কোনো কিছু দরকার আছে কিনা? বা ওইটাই আমি যেটা বলি যে আমরা বাংলাদেশিরা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছি, আমরা ভালো করছি, বাট আমাদের ভালো করার আরও স্কোপ আছে। আমেরিকা যেহেতু একটা বিগ মার্কেট, এবং আমেরিকা যেটা আমি বললাম যে ব্যবসা বাণিজ্যের একেবারে হাব, কাজে যারা ব্রিটিশ সিটিজেন, যারা এখানে ভালো বিজনেস করছেন, আমি তাদেরকে এনকারেজ করি আপনারা আমেরিকায় ইনভেস্ট করেন। ইনভেস্ট করে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্যটাকেও প্রসার করেন, প্লাস এর মাধ্যমে আপনি যদি চান যে আপনি এর মাধ্যমে আমেরিকান গ্রিন কার্ডও নিয়ে নিতে পারেন। যদি বলেন যে না ভাই আমার আমেরিকান গ্রিন কার্ডের দরকার নেই, দ্যাটস ফাইন, আপনি জাস্ট ইনভেস্ট করেন, করে আপনার বিজনেসটাকে একটা ইন্টারন্যাশনাল জায়গায় একটা বড় স্কেলে নিয়ে যেতে পারবেন। একইভাবে যারা অন্যান্য প্রফেশনে আছেন, আমেরিকা কিন্তু যেটা শুরুতেই বললাম যেটা হলো স্কিল বেসড ইমিগ্রেশন। আপনি যাই করেন, ধরেন আপনি এখানকার একটা ইউনিভার্সিটি প্রফেসর, আপনি কিন্তু চাইলে ওই বিষয়ে, ধরেন আপনি কেমিস্ট্রি প্রফেসর, আপনি চাইলে আমেরিকা একটা স্টার্ট আপ, কেমিক্যাল বিষয়ে একটা স্টার্ট আপ খুলে ওইটাকে অনেক বড় কর্পোরেশন করে ফেলতে পারবেন। আমেরিকা এই বিষয়গুলিকে খুব হাইলাইট করে। তো আমার যে সেমিনারে আমি এটাই বলবো যে আমেরিকান ইমিগ্রেশন নিয়ে মোটামুটি ডিটেলস ডিসকাশনে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে এখানে আসলেন এবং পরবর্তীতে সময়ে আরও কাজ করবেন, বাঙালিদের জন্য আসলে আপনার এরকম কোনো সফল কোনো ঘটনা আছে কিনা যেটা আপনি উল্লেখ করতে চান সংক্ষেপে? সফল ঘটনা অনেক আছে। যেমন ধরেন আমি আমার নিজের কথাই বলতে পারি যে আমি এই 4 বছর হলো মাত্র ল প্র্যাকটিস শুরু করেছি। এই গত 4 বছরে আমাদের বেশ ভালো হয়েছে, এবং একই রকম অনেক দেখবেন যে সালমান খান নামে একজন ভদ্রলোক আছে, উনি খুব খান একাডেমি করেছে আমেরিকায়, গুগল, মাইক্রোসফটে প্রচুর ভালো ভালো পজিশনে বাংলাদেশের ছেলেমেয়েরা আছে, হার্ভার্ড, এমআইটিতে খুব ভালো করছে। তা মানে প্রচুর এক্সাম্পল আছে। এখন এটা আসলে ইন্ডিভিজুয়াল একজন দুজনের চেয়ে আমি বলবো যে দ্যার ইজ এ লট অফ পিপল। আপনার মাধ্যমে আমার মাধ্যমে উপকৃত হয়েছে। জি, আপনাকে এনটিভি ইউরোপ স্টুডিওতে আসার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এই অনুষ্ঠান দেখলেন
এবং এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আমেরিকার ইমিগ্রেশনের ব্যাপারে কতগুলো বৈধ উপায় আছে সে বিষয়ে জানতে পেরেছেন। নিশ্চয়ই অল্প সময়ের আলোচনায় নিশ্চয়ই সবকিছু উঠে আসে না, তারপরে যতটুকু সম্ভব হয়েছে নিশ্চয়ই আমাদের অ্যাটর্নি রাজু মহাজন বলেছেন। তবে আপনাদের সবাইকে একটি নিমন্ত্রণ জনাব অ্যাটর্নি রাজু মহাজনের কাছ থেকে দিতে চাই। সেটা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার দিন হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে একটি সেমিনার আয়োজন করা হচ্ছে, সেখানে আপনারা সবাই আমন্ত্রিত।